তাহলে আমরা দেখলাম কিছুটা বিষয় খুব স্লো যাচ্ছি। যাওয়ার কারণ হচ্ছে আপনারা ভালোভাবে একটু চুমুক দিয়ে গরম কফি চুমুক দিয়ে খাবেন, কিন্তু তারপরও আমাকে সেন্টেন্স লিখতে পারতে হবে। এখন আসেন, এই ভার্বগুলো যদি হেল্পিং ভার্ব হিসেবে বসে কোনো সমস্যা নেই, মানে মেইন ভার্ব হিসেবে বসলে তো বসতেই পারে, কিন্তু যদি সেটা হেল্পিং ভার্ব হিসেবে বসে তার মানে এরপরে মেইন ভার্ব আসবে। ইন্টারেস্টিং জায়গাটা শিখে নেন। ডু ভার্ব যদি হেল্পিং ভার্ব হিসেবে সেন্টেন্সে বসে তাহলে এরপরে যে মেইন ভার্বটা আসবে এটা সবসময় বেস ফর্মে বসবে, অন্য কোনো ফর্মে বসতে পারবে না। ওকে, কিরকম? ডু ভার্ব যদি হেল্পিং ভার্ব হিসেবে বসে, আই অর হি, আই ডু দ্য ওয়ার্ক, মেইন ভার্বে যদি বসে বসতেই পারবে, কোনো সমস্যা নাই। হি ডাজ দ্য ওয়ার্ক, হি ডাজ দ্য ওয়ার্ক, উই ডু দ্য ওয়ার্ক, উই ডু দ্য ওয়ার্ক। তাহলে সেন্টেন্সে ডু ভার্ব মেইন ভার্ব হিসেবে বসতে পারে, কোনো সমস্যা নেই। কিন্তু যদি এটা সেন্টেন্সে হেল্পিং ভার্ব হিসেবে বসে, যদি সেন্টেন্সে এটা হেল্পিং ভার্ব হিসেবে বসে তখন কি হবে? তখন হবে আই ডু নট ডু দ্য ওয়ার্ক। তো এটা তো সহজ, এটা কোনো বিষয় না, এখানে বোঝা যাচ্ছে না, কিন্তু এই জায়গায় খেয়াল করবেন। এখন আমরা এই সেন্টেন্সে খেয়াল করব। এখানে যদি আমার সেন্টেন্সে হেল্পিং ভার্ব হিসেবে বসাতে চাই তাহলে আমরা এখানে কি বলতে হবে? হি ডাজ নট, তখন ভার্বটা ডাজ বসতে পারবে না। এখন ভার্বটা কি হয়ে যাবে? এখন ভার্বটা এখানে বেস ফর্মে চলে আসতে হবে, ডাজ নট ডু দ্য ওয়ার্ক। বোঝাতে পেরেছি? তাহলে ডু ভার্ব যদি হেল্পিং ভার্ব হিসেবে আসে, এরপরে যে ভার্ব আসে এটা বেস ফর্মে হয়ে যাবে। যেমন আরেকটা সেন্টেন্স লিখি, আই প্লেড ক্রিকেট অর আই প্লেড ক্রিকেট। এটাকে যদি আমরা নেগেটিভ করতে যাই তাহলে কি হচ্ছে? আই ডিড নট। এই যে ডু ভার্ব সেন্টেন্সে ব্যবহার হলো, এরপরে ভার্বটা আর এই পাস ফর্মে থাকতে পারবে না। একে কি হতে হবে? একে বেস ফর্মে চলে আসতে হবে। বেস ফর্মে আসতে গেলে তার মানে একে এখানে আমরা যদি একটু দেখাই তাহলে এখানে হয়ে যাবে আই ডিড নট প্লে, আর প্লেড হলো না। এটা দিয়েই কিন্তু পাস্ট, ডবল পাস্ট হবে না, একটা সেন্টেন্সে ডবল পাস্ট ইউজ করা যাবে না। হ্যাঁ, তাহলে নেগেটিভ নেগেটিভ পজিটিভ হয়ে যাবে, ডবল পাস্ট হবে। এখানে এটাকেই পাস্ট টেন্সে রেফার করছে, এই জন্য এরপরে ভার্ব বেস ফর্মে আমার ব্যবহার করতে হবে। সো কখন হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহার হয়? যখন সেন্টেন্সকে প্রেজেন্ট ইনডিফিনিট বা পাস্ট ইনডিফিনিট যে সেন্টেন্স আছে এটাকে যখন আমরা নেগেটিভ করতে যাই তখন সেন্টেন্সে হেল্পিং ভার্ব হিসেবে কে আসবে? ডু ভার্ব আসবে। এই ডু ভার্ব যখন সেন্টেন্সে প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিট, কারণ এর কোনো হেল্পিং ভার্ব নাই। ফিউচার ইনডিফিনিটে কিন্তু হেল্পিং ভার্ব আছে, আই উইল প্লে ক্রিকেট, তাই না? তাহলে ওটার পরে আমরা কি করব? ফিউচার ইনডিফিনিটে যখন হেল্পিং ভার্ব ব্যবহার করব তাহলে উইলের পরে নট বসিয়ে দিব, উইল নট হয়ে গেল, আই উইল নট প্লে ক্রিকেট। সো ডু ভার্ব সেন্টেন্সে আসে হেল্পিং ভার্ব হিসেবে কখন? যখন প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট মানে আমি বোঝাচ্ছি আই প্লে বা হি প্লেস ক্রিকেট, আই প্লে ক্রিকেট। এটা প্রেজেন্ট ইনডিফিনিট, কারণ ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার হয়েছে। হি প্লেস, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এস যুক্ত হয়েছে, হি প্লেস ক্রিকেট। হি গোজ টু স্কুল, হি গোজ টু স্কুল। দেখেন এখানে ভার্বের সাথে এস যুক্ত হয়েছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে। কিন্তু আই গো টু স্কুল, আই গো, উই গো, দে গো, কিন্তু হি গোজ। তাহলে যখন প্রেজেন্ট টেন্স এখানে সেন্টেন্সকে নেগেটিভ করব, যখনই নেগেটিভ করব তখন হি ডাজ নট, তখন আর প্লেস হবে না, তখন প্লে হবে। এই কথাটাই বলতে যাচ্ছি। তাহলে ডু ভার্ব যখনই সেন্টেন্সে, আশা করি বুঝতে পেরেছেন, ডু ভার্ব সেন্টেন্সে যদি বসে হেল্পিং ভার্ব হিসেবে এরপরে ভার্বটা সবসময় বেস ফর্ম ব্যবহার করতে হবে,
আপনারা যখন কথা বলেন বা সেন্টেন্সে খেয়াল করবেন যেন এই ভুলটা না হয়। আপনি ডু ভার্ব ইউজ করেছেন, আই ডিড নট প্লেড হবে না, আই ডিড নট প্লে হবে। শি ডিড নট কেম হবে না, শি কেম ইয়েস্টারডে। শি ডিড নট কেম ইয়েস্টারডে হবে না, শি ডিড নট কাম ইয়েস্টারডে। কামটা হচ্ছে কাম বেস ফর্ম, তাই না? সো এই জায়গাটা যদি কখনো বি ভার্বগুলো যদি সেন্টেন্সে ব্যবহার হয় হেল্পিং ভার্ব হিসেবে, তখন মেইন ভার্বের পরে ভার্বটা আইএনজি হয়ে যাবে। খেয়াল করে দেখেন, আই প্লে ক্রিকেট হবে, কিন্তু যখনই আপনি আই অ্যাম বলছেন বা শি ওয়াজ, তাহলে এখানে আই অ্যাম বা আই ওয়াজ কি হয়ে যাবে? প্লেইং। বুঝতে পেরেছেন? যখন বি ভার্ব আসছে হেল্পিং ভার্ব হিসেবে, বা এখানে আই উইল বি, উইল হচ্ছে ফিউচার আর বি হচ্ছে বি ভার্ব, এরপরে বি ভার্বের পরে ভার্বের কি আসবে? অবশ্যই এখানে আইএনজি ফর্ম হবে। আই উইল বি প্লেইং ক্রিকেট, এটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স। সেটা আমরা একটু পরে দেখব কোন টেন্সে কি হচ্ছে। এরপরে আমরা টেন্সে চলে যাব। আগে এই জায়গাটা আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে নেই, তখন আমাদের জন্য সহজ হয়ে যাবে। যদি হ্যাড ভার্ব কখনো হেল্পিং ভার্ব হিসেবে আসে, তখন মেইন ভার্বটা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, হইতেই হবে, না হলে ভুল হয়ে যাবে সেন্টেন্স। হ্যাঁ, উই হ্যাভ ডিড দ্য ওয়ার্ক হবে না, উই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। She has achieved a grand success. She has achieved a grand success. তাই তো? সো এটা মনে করবেন না, এটার সাথে এটা যুক্ত। এটা হচ্ছে গ্র্যান্ড আর এটা হচ্ছে সাকসেস, আলাদা শব্দ। She has achieved a grand success. এই যে ব্যাপারটা, তাহলে এখানে মূল কথা হচ্ছে এটা যখন ব্যবহার হচ্ছে এরপরে ভার্বটা V3 ব্যবহার হইতে হবে। এটা ফর্মুলা, এই ফর্মুলাটা আপনাকে জানতে হবে, শিখতে হবে। আপনি কখন কি ব্যবহার করছেন, আপনার হেল্পিং ভার্ব ব্যবহার করলেই আপনি পরের ভার্বটা কোন ফর্মে যাবে, আইএনজি ফর্মে যাবে নাকি বেস ফর্মে যাবে নাকি এটা পাস্ট পার্টিসিপল ফর্মে যাবে, সেটা আপনি ইন অ্যান অ্যাডভান্স বুঝতে পারছেন। তো সেই বিষয়টাই আপনাদের এখানে দেখাচ্ছে, এভাবেই ফাংশন করে। আপনি যদি এতটুকু জিনিস শুধু বোঝেন, তাহলে কিন্তু আপনার সেন্টেন্স অনেকাংশে সঠিক হয়ে যাবে। এরপরে যদি কখনো মোডাল অক্সিলারিগুলো সেন্টেন্সে ব্যবহার হয়, তাহলে মেইন ভার্বের বেস ফর্ম হবে V1। কখনোই পাস ফর্ম হবে না, কখনোই এস ফর্ম হবে না, কখনোই আইএনজি ফর্ম হবে না, কখনোই ইডি ফর্ম হবে না, যদি মোডাল অক্সিলারিগুলো সেন্টেন্সে ব্যবহৃত হয়। মোডাল অক্সিলারিগুলো আমরা যদি একটু দেখি কোনগুলো মোডাল অক্সিলারি, ক্যান আছে, মে আছে, শ্যাল আছে, উইল, শুড, মাইট, কুড, would, ought to, be2, বি মানে এখানে ভ্যারিয়েবল, am is are, was were, be2 ভার্ব। I am to go, he is to go, মানে বি ভার্বের পরে টু আসলে এটা মোডাল হয়ে যায়। মোডাল মানেই এরপরে ভার্বের বেস ফর্ম হতে হবে। would rather, had better, হ্যাঁ এগুলো আছে। would rather, had better, সেমি মডেল হিসেবে আছে নিড এবং ডেয়ার। এই যে এইটাও একটু আলোচনা করে দেই, না হলে পরে আবার কনফিউজড হয়ে যাবেন। নিড এবং ডেয়ার এটাকে সেমি মডেল বলা হয়। সেমি মডেল এরা মডেল হিসেবে ইউজ হতে পারে যদি এরা নেগেটিভ সেন্টেন্সে আসে, নিড, না হলে কিন্তু এটা কিন্তু মেইন ভার্ব হিসেবে ব্যবহার হতে পারে। আমি আপনাদেরকে বলেছিলাম যে মডেল অক্সিলারিগুলো কখনোই মেইন ভার্ব হিসেবে ব্যবহার হতে পারে না। এই দুটো ভার্ব এটা মডেল হওয়া সত্ত্বেও এটা মেইন ভার্ব হিসেবে ব্যবহার হতে পারে। যেমন দেখেন, আই নিড এ পেন, আই নিড আ পেন, এখানে তো নিড মেইন ভার্ব, এখানে কিন্তু এটা মডেল না। যখন এটা মডেল হিসেবে যে ব্যবহার করতে চান, তাহলে আপনাকে এটা নেগেটিভ স্ট্রাকচারে নিয়ে আসতে হবে। কি হবে? আই নিড নট, আই নিডেন্ট, নিড এ পেন। তখন এই ভার্বটা মডেল।
মোডাল হিসেবে ব্যবহার হতে হলে অবশ্যই তাকে হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহৃত হতে হবে বাক্যে, তাহলে সেটা মোডাল হিসেবে ব্যবহার আপনি বলতে পারেন এটা মোডাল, কিন্তু এছাড়া এটা মোডাল না। আই ডেয়ার নট টক, আই ডেয়ার নট shout in front of my father, or I dare not share my secret love in front of my father. এই যে dare not, সো এইভাবে নিড এবং মোডাল মনে রাখবেন, এই দুটো হচ্ছে সেমি মোডাল। যেভাবে সেমি ভাওয়েল আপনাদেরকে পড়িয়েছিলাম, কেন সেমি ভাওয়েল, কারণ সামটাইমস ইট অ্যাক্টস লাইক অ্যান লাইক এ ভাওয়েল সাউন্ড সামটাইমস, এই জন্যই ওখানে যেমন স্কাই ওটা ছিল, এটাও কখনো কখনো এটা আপনি মোডাল হিসেবে ব্যবহার হয়, এই জন্য এটা সেমি মোডাল, মূলত এটা মেইন ভার্ব হিসেবে ব্যবহার হয় এরা। সো মোডাল অক্সিলারিগুলো কি স্পেশালিটি হচ্ছে পার্সন ভ্যারি করে চেঞ্জ হবে না প্রত্যেকের ক্ষেত্রে। আই এর সাথে শুড, হি এর সাথে শুড, দে এর সাথে শুড, উই এর সাথে শুড, এভরিবডি শুড, নোবডি শুড। হ্যাঁ, প্রত্যেকটা মোডাল পার্সন ভ্যারি করে চেঞ্জ হবে না। এবং মোডালসের পরে ভার্বের কি হবে, সব সময় ভার্বের বেস ফর্ম হবে, সব সময় ভার্বের বেস ফর্ম হবে, এটা ভুলে যাবেন না কিন্তু। মোডালের পরে কখনোই ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে না, পাস্ট ফর্ম হবে না। তার মানে কি, তার মানে মোডালের পরে কখনোই অ্যামিজার ইউজ করতে পারবেন না, ওয়াজ ওয়্যার ইউজ করতে পারবেন না, আপনাকে ইউজ করতে হবে বি ভার্ব। মোডালের পরে কখনো ডিড ইউজ করতে পারবেন না, করতে হবে ডু ভার্ব। মোডালের পরে কখনো হ্যাজ বা হ্যাড ব্যবহার করতে পারবেন না, করতে হবে হ্যাভ। যেমন কুড হ্যাভ ডান, আই কুড হ্যাভ ডান, হি কুড হ্যাভ ডান, হি কুড হ্যাজ কিন্তু কখনোই হবে না, হয় না, আপনারা খেয়াল করেন না, আমি খেয়াল করিয়ে দিচ্ছি। এটা যখন আপনি ভালোভাবে দেখতে পারবেন, বুঝতে পারবেন, তখন সেন্টেন্সগুলো আরও আপনি মানে এনজয় করবেন সেন্টেন্স লিখতে এবং পড়তে। তো সেই জায়গাটাই আমার উদ্দেশ্য, সেখানেই আমি আপনাদেরকে নিয়ে যেতে চাই। তাহলে মোডাল অক্সিলারিগুলো আমরা দেখলাম, মোডাল অক্সিলারিগুলো পরে সবসময় ভার্বের বেস ফর্ম হবে, এটা খেয়াল রাখবেন। আর মোডাল এইগুলো আরও এখানে ইটিসি লিখে দিই, এটসেট্রা আরও আছে টুকটাক, এরকম 18-22টা মোডাল আমরা পাই। ঠিক আছে, তাহলে আমরা এখন চলে যাই সেন্টেন্স স্ট্রাকচার। আমরা টেন্সে নিয়ে এখন আলোচনা করব। দেখেন, শুধু একটু টেন্স পড়ানোর জন্য কত দিক দিয়ে আপনাদেরকে মানসিকভাবে প্রস্তুত করে নিয়ে যাচ্ছি যে টেন্সটা আমরা এখন পড়ব। তাহলে আশা করি আপনাদের কাছে এই বিষয়টা ক্লিয়ার যে বেস ফর্ম এবং ভার্বের আইএনজি হয়ে যাচ্ছে। আপনারা যদি শুধু এতটুকু যদি জিনিস মাথায় রাখতে পারেন, আপনার টেন্স অটোমেটিক্যালি কারেক্ট হবে। টেন্সটা আমরা এখন একটু অ্যানালিসিস করি। চলেন, ভার্বকে যে এক্সপ্লেইন করে সেটাই হচ্ছে টেন্স। আমরা ভার্বকে নিয়ে যখন কথা বলি সেটা আমার টেন্স, তাই তো? এই টেন্স আমরা 3 ধরনের পাই। একটা হচ্ছে পাস্ট, একটা হচ্ছে প্রেজেন্ট, আরেকটা হচ্ছে ফিউচার। ভার্বের কোনো ফিউচার ফর্ম নেই। ভার্বের প্রেজেন্ট ফর্ম পেয়েছি, পাস্ট ফর্ম পেয়েছি, পাস্ট পার্টিসিপল ফর্ম পেয়েছি, আইএনজি পেয়েছি, সব কিছু ফর্ম পেয়েছি। ভার্বের সাথে আইএনজি দিলে সেটা প্রেজেন্ট পার্টিসিপল হয়ে যায়। ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম পেয়েছি, বেস ফর্ম পেয়েছি, প্রেজেন্ট ফর্ম পেয়েছি, কিন্তু ভার্বের কোনো ফিউচার ফর্ম নেই। ফিউচার এক্সপ্রেশনটা আসে উইল এবং শ্যাল দিয়ে। যখনই আমরা উইল শ্যাল ইউজ করব, আমরা সেটা ফিউচার এক্সপ্রেশন দিতে হয়ে যাবে। আচ্ছা, ফিউচারগুলো এই উইল শ্যাল কিন্তু মোডাল অক্সিলারি, মনে রাখবেন, উইল শ্যালগুলো মোডাল অক্সিলারি। মোডাল অক্সিলারিগুলো আরেকটা বৈশিষ্ট্য, প্রত্যেকটা মোডাল এক একটা এক্সপ্রেশন নিয়ে মানে সে কাজ করে। যেমন এইবিলিটির ক্ষেত্রে ক্যান, পসিবিলিটির ক্ষেত্রে মে, অব্লিগেশনের ক্ষেত্রে কয়েকটা আছে, শুড আছে, মাস্ট আছে, হ্যাভ টু আছে, ওট টু আছে, বি টু আছে, এগুলো অব্লিগেশন বোঝায়। আচ্ছা, ওখানেও যেহেতু একটু আলোচনা হলো, চলেন ওটা একটু শেষ করে আসি। অব্লিগেশনের ক্ষেত্রে কয়টা মোডাল আমি বললাম, একটা আছে মাস্ট, একটা আছে শুড, একটা আছে ওট টু, একটা আছে হ্যাভ টু, একটা আছে বি টু। এই 5টা মোডাল আছে যেগুলো অব্লিগেশন বোঝায়। হ্যাঁ, মানে আপনাকে ইউ আর বাউন্ড টু ডু ইট বা বাইন্ডিংস আছে। এখন আপনার প্রশ্ন আসতে পারে না যে কখন কোনটা ব্যবহার করব, যে কোনোটা ব্যবহার করলেই কি হবে? এখানে একটু জানার জিনিস আছে। আপনার শুড যখন মোডাল অব্লিগেশন, শুড কখন ব্যবহার করবেন? মোডাল অব্লিগেশন।
যেমন আমরা বলি উই শুড রেসপেক্ট আওয়ার প্যারেন্টস, তাই না? উই শুড রেসপেক্ট আওয়ার প্যারেন্টস, উই শুড টেক কেয়ার অফ আওয়ার চিলড্রেন। সো এই যে মোডাল অব্লিগেশন, বাবা মাকে দেখাশোনা না করলে জেল জরিমানা হওয়া উচিত, হয় কি? হয় না। শুধু আমাদেরকে নীতিবাক্য বলা হয় যে তোমার জান্নাত নষ্ট করছো, তুমি তোমার হেভেনকে হুমকির মুখে ফেলছো, বা তোমার সাথে অনিষ্ট হবে, অনেক কিছু এসব বলা হয়। কিন্তু আপনি জেলে ভরে দেন না, শাস্তি দেন, পানিশমেন্ট দেন, কিন্তু হচ্ছে না। মোরাল অব্লিগেশনের ক্ষেত্রে আমরা এটা বলি। কিন্তু আপনি দেশকে ভালোবাসার ক্ষেত্রে, সংবিধান মানার ক্ষেত্রে, তখন কি এখানে নৈতিক অব্লিগেশনের কথা বলা হয় যে ইউ শুড অবে দ্য কনস্টিটিউশন? সেটা বলা হয় না। আবার আপনি দেখেন স্কুল ইউনিফর্মের ব্যাপারে বা অফিসে 9 to 4 যে জব, সেখানে বলছে না যে আপনি যে, বা ধরেন আপনি মারা যাচ্ছেন না, মারা যাওয়াটা নৈতিক, বা আপনাকে কেউ বলে যে মরে যান, আপনার গুনাহ হচ্ছে। তো অব্লিগেশনের ক্ষেত্রে যেটা ইউনিফর্ম, স্কুলের ইউনিফর্ম বা কোনো নিয়ম মেনে চলা, স্কুলের একটা প্রতিষ্ঠানের নিয়ম মানাটা, এটা কেমন অব্লিগেশন? এটা কন্ট্রাকচুয়াল অব্লিগেশন। আমরা যেমন বলি স্টুডেন্ট মাস্ট ওয়্যার স্কুল ইউনিফর্ম, দেখবেন ইনস্ট্রাকশনে লেখা থাকে, ওখানে মাস্ট কেন? ম্যান মাস্ট ডাই। আমরা সেন্টেন্স কি লিখি? ম্যান মাস্ট ডাই। তো এখানে আমরা কি লিখবো? শুড লিখতে পারবো। এখানে এখানে আমরা শুড লিখি না। পড়েছেন আপনি এটা? শুড, ম্যান শুড ডাই, যে তোমার মরে যাওয়া উচিত, গুনাহ হচ্ছে তোমার। তো এখানে শুড আমরা ইউজ করি না, আমরা মাস্ট ইউজ করি। কেন? এটা মানুষের কন্ট্রাকচুয়াল অব্লিগেশন। আপনি পৃথিবীতে এসেছেন, আপনাকে চলে যেতে হবে। বাউন্ড, ইউর বাউন্ড, এটা কন্ট্রাকচুয়াল অব্লিগেশন, চুক্তিগত বাধ্যবাধকতা আপনার সৃষ্টিকর্তার সাথে। সো যখনই এটা কন্ট্রাকচুয়াল অব্লিগেশন, তখন মাস্ট, মনে রাখবেন। কন্ট্রাকচুয়াল অব্লিগেশনের ক্ষেত্রে আপনি কি ইউজ করবেন? মাস্ট। তাহলে স্কুল ইউনিফর্ম পড়ার ব্যাপারটাও কিন্তু কন্ট্রাকচুয়াল অব্লিগেশন। কোনো প্রতিষ্ঠানের নিয়ম নীতি মানাটাও হচ্ছে কন্ট্রাকচুয়াল অব্লিগেশন। এটা মোরাল অব্লিগেশন না যে আপনার মানা উচিত, গুনাহ হচ্ছে, এরকম না। তো আপনি যদি অফিসে 9 to 4 না আপনি অ্যাটেন্ড করেন, তখন কি হবে? এটা কি মোরাল অব্লিগেশনে পড়বে? এটা আপনার কন্ট্রাকচুয়াল অব্লিগেশনে পড়বে, আপনার চাকরি চলে যাবে, কিন্তু আপনার জেল জরিমানা হবে না তাতে। কিন্তু দেশের নিয়ম কানুন যদি না মানেন, তখন আপনার, বা আমরা এখানে ছোটবেলায় পড়েছি, উই ও টু লাভ আওয়ার কান্ট্রি, উই ও টু লাভ আওয়ার কান্ট্রি। কেন? কারণ এটা হচ্ছে লিগাল অব্লিগেশন। এটা কি? দেশকে ভালোবাসা আপনার আইনগত বাধ্যবাধকতা। আপনি সংবিধান যদি না মানেন, সংবিধানের বাইরে যান, তাহলে আপনার কিন্তু তখন আর নৈতিকতা দিয়েই ছাড়বে না, আপনাকে 14 শিকের পিছনে নিয়ে যাবে, আপনাকে জেল জরিমানা হবে, আপনার পানিশমেন্ট হবে, আপনাকে কোর্টে নেওয়া হবে, আপনাকে চালান করা হবে, আপনাকে শাস্তি দেওয়া হবে, অনেক কিছু। তো এটা হচ্ছে লিগাল অব্লিগেশন। ঠিক আছে? তাহলে আমরা কি পেলাম? মাস্ট আমরা পেলাম কন্ট্রাকচুয়াল অব্লিগেশন, শুড আমরা পেলাম মোরাল অব্লিগেশন, নৈতিক বাধ্যবাধকতা, ছোটদেরকে স্নেহ করা, বড়দেরকে সম্মান করা, এই যে ব্যাপারগুলো, স্টুডেন্ট টিচারের সাথে সম্পর্কে, এটা মোরাল অব্লিগেশন। এখানে কোনো রকমের পানিশমেন্টের বিষয় নেই। আইনগত বাধ্যবাধকতা আছে কোথায়? সংবিধান, দেশ, এখানে নিয়ম নীতি। ঠিক আছে? সো এই ব্যাপারটা। আবার কন্ট্রাকচুয়াল অব্লিগেশন, আপনি যদি এখন আপনি মনে করতে পারেন, তাহলে এখানে তো আপনি বাইকে বা গাড়ি চালাচ্ছেন রাস্তায়, তো গাড়ি চালাচ্ছেন এবং নিয়ম নীতি মেনে চলবেন, সেটা কেমন অব্লিগেশন? সেটাও কিন্তু আপনার কন্ট্রাকচুয়াল অব্লিগেশন। কন্ট্রাকচুয়াল, চুক্তিগত, কারণ আপনি হেলমেট পরবেন, এটা আপনার, আপনি যে নেমেছেন, তারপরে ওই চুক্তিগত গিয়ে পরবর্তীতে আপনার আইনগত বাধ্যবাধকতা তৈরি হয়, তখন আপনার নামে মামলা হলে তখন আপনি সেই বিষয়টা মানতে, যখন রাষ্ট্রীয় আইনের অধীনে চলে। এনিওয়েজ, দিস আর দ্য ইস্যুস। মোটা দাগে বিষয়টা বুঝেন। মোটা দাগে হচ্ছে মাস্ট কন্ট্রাকচুয়াল অব্লিগেশন, শুড মোরাল অব্লিগেশন, ওট টু হচ্ছে লিগাল অব্লিগেশন। হ্যাভ টু কখন? যেমন আপনি পার্সোনাল অব্লিগেশন, আপনি এটা অবলাইজড, ইউ আর ফিলিং দ্য অবলাইজড, আই হ্যাভ টু লিভ নাও, আই হ্যাভ টু গো টু দ্য হসপিটাল টু ডোনেট মাই ব্লাড। হ্যাঁ, এখানে কোনো মোরাল অব্লিগেশন নাই, এখানে আপনি অব্লিগেশনটা ফিল করছেন। আপনার কোথাও যাওয়ার ক্ষেত্রে আপনি ক্লাসের মধ্যে থেকে বলছেন, স্যার আই হ্যাভ টু লিভ, অর আই হ্যাভ টু লিভ আর্লি, এই যে ব্যাপারটা। তাহলে এগুলোর পরে কি হবে? এগুলোর পরে V1 বসবে, এগুলো কারণ এগুলো মোডাল অক্সিলারি। B2 কোথায়? B2 হচ্ছে আপনার অব্লিগেশন ফ্রম আউটসাইড। মনে করেন আপনি
সিঙ্গাপুরে টিকিট কাটা আছে, সেমিনার সব কিছু আছে, হঠাৎ করে এই সপ্তাহে আপনার কাজিনের বিয়ে ঠিক হলো, সব কাজিনরা মিলে সব ফ্যামিলি মেম্বার আপনার বাসায় এসে জমা হলো সেই জায়গাটায়। এখন আপনার কিন্তু একটা আগের থেকেই সেমিনার এবং ফ্লাইটে টিকিট বুক করা অনেক টাকা দিয়ে, এখন আপনি যেতে নাহি মন চায় তবু চলে যেতে হয়। আই এম টু গো টু ঢাকা, মনে আই এম টু গো টু ঢাকা কিরকম, আপনি ইউ আর এক্সপেক্টেড টু গো টু ঢাকা অর ভিজিট টু ঢাকা, আপনার কোনো অ্যাপয়েন্টমেন্ট আছে বা এই বিষয়টা টিকিট কাটা আছে এই জন্য আপনি যাচ্ছেন, এরকম আমরা ইউজ করি এটা। এটা কিন্তু একটা ভালো ইউজ, আই এম টু গো টু ঢাকা। আপনার কাছে মনে হবে সেন্টেন্সটা ভুল, আই এম টু গো টু ঢাকা। মূলত এখানে এই যে ইউজটা, এটা বি টু ভার্বে ইউজ হয়েছে, এটা মডাল অক্সিলারি। যাই হোক, আরেক দিকে চলে গেলাম। এই কথা থেকে এই কথা আসে, আপনাদের বিভিন্ন রকমের প্রশ্ন, যেহেতু আপনারা প্রশ্ন খুব একটা করতে পারছেন না অনলাইন ক্লাস হওয়ার কারণে, তো সেই জন্য আমি যত ধরনের প্রশ্ন আসতে পারে সবগুলোকে অ্যাড্রেস করার চেষ্টা করি সব সময়। কারণ আমি এটা বিশ্বাস করি আপনাদের মধ্যে সব ধরনের কিউরিয়াসিটিটাকে যদি ফিট করা যায় তাহলে আপনারা আরও বেশি কনফিডেন্ট হয়ে উঠবেন এবং সাহস করে তখন বাক্য লিখতে পারবেন, যেটা আমি করাতে চাই আপনাদেরকে সেন্টেন্স কনস্ট্রাকশন। এবং এটা খুব ডিফিকাল্ট জিনিস না, একটু সময় হয়তো লাগছে, আপনাদের কাছে মনে হচ্ছে অনেক সময় ধরে ক্লাস করছেন, সময় লাগছে, কিন্তু বিষয়টা এক সিটিংয়ে যদি আলোচনা করে ধৈর্য নিয়ে আপনারা মনোযোগ নিয়ে দেখে নিতে পারেন তাহলে আপনাদের জন্য বিষয়টা বেশ উপকারে আসবে। তো আমরা টেন্সের এই বিষয়গুলোকে আলোচনা করছিলাম। পাস্ট টেন্সে আমরা পাই, প্রেজেন্ট টেন্সে পাই, ফিউচার টেন্সে পাই। ফিউচার মানে উইল বা শ্যাল, ভার্বের কোনো রকমের আইএনজি ফর্ম বা কোনো রকম চেঞ্জ করে এটা ফিউচার ফর্ম করা যায় না, যেভাবে পাস্ট ফর্ম করা যায় ইডি দিয়ে অথবা ভার্বের কোনো ভাওয়েল চেঞ্জ করে। গোটা ওয়েন্ট হয়ে যায়, প্লেটা প্লেট হয়ে যায়। একটা হচ্ছে রেগুলার ভার্ব, একটা হচ্ছে ইরেগুলার ভার্ব, আলোচনা করেছি। ইডি দিয়ে যেটা পাস্ট পার্টিসিপল করতে পারি আমরা সেটা রেগুলার ভার্ব, যেগুলো ভাওয়েল চেঞ্জ করে অন্যরকম ফর্ম থাকে, বিভিন্ন রকম ফর্মে আমরা পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্ম পাই, সেগুলো হচ্ছে ইরেগুলার ভার্ব। সো ফিউচার ফর্ম মানেই হচ্ছে উইল শ্যাল অ্যাড হবে। আমি যাব এরকম বোঝাতে আপনাকে বলতে হবে আই উইল গো অর আই শ্যাল গো। আমি খাবো, আপনাকে উইল শ্যাল নিয়ে আসতে হবে। হ্যাঁ, আমি দেখব, সিনেমা দেখব, আই উইল ওয়াচ আ মুভি, রাইট? তো এইরকম যত ফিউচার আপনি যা ফিউচারে করবেন আপনাকে উইল শ্যাল এই মডেলটা ইউজ করে আপনাকে ব্যবহার করতে হবে। উইল শ্যাল কিন্তু ফিউচার টেন্সের কোনো রকমের পৈতৃক সম্পত্তি না, এটা মডেল অক্সিলারি, এটা ফিউচার এক্সপ্রেশন দিতে পারে, এই জন্য ফিউচার টেন্স আমরা এটাকে ব্যবহার করি। আচ্ছা, প্রত্যেকটা দেখেন পাস্টের, প্রেজেন্টের এবং ফিউচারের আরও কিছু সাবডিভিশন আছে আপনারা জানেন। একটা হচ্ছে ইনডেফিনিট বা সিম্পল প্রেজেন্ট বা সিম্পল পাস্ট বা সিম্পল ফিউচার, ইনডেফিনিট আমরা পড়েছি। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, পাস্ট ইনডেফিনিট টেন্স, ফিউচার ইনডেফিনিট টেন্স, বা এটাকে আরেকটা নামে জানে সিম্পল, সিম্পল প্রেজেন্ট টেন্স, সিম্পল পাস্ট টেন্স, সিম্পল ফিউচার টেন্স। হ্যাঁ, যারা ইংলিশ মিডিয়াম কারিকুলাম পড়েছেন তারা সিম্পল, সিম্পল প্রেজেন্ট, সিম্পল পাস্ট এভাবে তারা বিষয়টাকে জানে। আরেকটা স্ট্রাকচার আমরা পাই কন্টিনিউয়াস, আরেকটা পাই পারফেক্ট, আরেকটা পাই পারফেক্ট কন্টিনিউয়াস। এই হচ্ছে মোটা দাগে আমাদের টেন্স। বিষয়টা কিরকম? বিষয়টা হচ্ছে আপনার এই যে একটা ফ্রেম না, এটার আরো সাব ফ্রেম, যে আপনারা যদি ডিএসএলআর ক্যামেরা দিয়ে যদি ছবি তোলার এক্সপিরিয়েন্স থেকে থাকে বা জানেন, আমরা একটা শাটার স্পিডে একটা ছবি মানে তোলার একটা ইয়ে আছে, অপশন আছে। শাটার স্পিড মানে কি, আপনি ক্লিক করবেন বাটনে, একটা ক্লিক করবেন, একটা স্ট্রোক, আর আপনারা সেখানে একসাথে আপনি যে অবজেক্ট আপনি আছেন, যে অবজেক্টের ছবি বা যে ব্যক্তি ছবি তুলছেন, একসাথে এতগুলো ফ্রেমে তার ছবি উঠে আসবে। কোনোটাতে চোখ খোলা, কোনোটাতে চোখ বন্ধ, এক একটা বিভিন্ন রকমের। একটা ক্লিক করেছেন, এক ক্লিকে কিন্তু এতগুলো ফ্রেমে আপনি ছবি দেখতে পাচ্ছেন। তো বিষয়টা হচ্ছে আমার কোন ফ্রেমে কেমন চেহারা আসতেছে সেইটা। এই টেন্সটাকে যদি আমরা এইভাবে দেখি, আমার টেন্সের সাব ফ্রেম কয়টা? তিনটা। এখানে বেস ফ্রেম, বেসিক যে ফ্রেম, পাস্ট, প্রেজেন্ট, ফিউচার,
এর সাথে আমি পেলাম এই যে ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস, তাহলে প্রত্যেকটা টেন্সের আরও 4টা করে আমি ফ্রেম পাচ্ছি। টোটাল আমার ফ্রেম হচ্ছে 12টা। এই 12টা ফ্রেমে আমার ভার্বের পজিশন, আমি এই যে টেন্স মূলত আমাকে ভার্বটাকে এক্সপ্লেন করে, ভার্বটা কোন সময়কে রিপ্রেজেন্ট করছে এই বিষয়টা স্টাডি করে টেন্স। তাহলে আমার এই ফ্রেমে 12টা ফ্রেমে ভার্বের কোন পজিশনটা আসতেছে, কখন আইএনজি হচ্ছে, কখন পাস্ট হচ্ছে, কখন কি হচ্ছে, এই বিষয়টাই কিন্তু আমাকে জানাবে। টেন্স মূলত আলোচনা করে এতটুকুই। টেন্স কি আলোচনা করে, ভার্বটা কখন কোন সময়ের কাজকে কিভাবে রিপ্রেজেন্ট করে সেটাই আমার টেন্স আমাকে বলে দেবে। ঠিক আছে, তো এই হচ্ছে টেন্সের কাজ। তাহলে সেটা আমরা দেখব। বেসিক স্ট্রাকচার কি, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এটা হচ্ছে বেসিক স্ট্রাকচার। এখন আমার ফ্রেম চেঞ্জ হলে আমার টেন্সটা কি দাঁড়াচ্ছে আমি সেটা একটু আপনাদেরকে দেখাতে চাই। সেটা দেখলে আপনারা ভালোভাবে সেন্টেন্স লেখাও শিখে যাবেন। ইনডিফিনিটের স্ট্রাকচার আমি বলছি সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। এই রকম স্ট্রাকচারে যদি সেন্টেন্স থাকে তাহলে সেটা ইনডিফিনিট স্ট্রাকচার। প্রেজেন্ট ইনডিফিনিট যদি হয় তাহলে ভার্বের প্রেজেন্ট ফর্ম, হি প্লেস ক্রিকেট, আই প্লে ক্রিকেট। যদি ভার্বের V2 হয় তাহলে সেটা পাস্ট ইনডিফিনিট বা সিম্পল পাস্ট, আই প্লেড ক্রিকেট, হি প্লেড ক্রিকেট। তাহলে এখানে কিন্তু প্লেজ আর হচ্ছে না। ঠিক আছে, মনে রাখবেন। তাহলে ফিউচারের ক্ষেত্রে কি রকম হচ্ছে, ফিউচার মানে কি, ফিউচার মানে বলেছি উইল। তাহলে সেন্টেন্স লিখি, আই প্লে ক্রিকেট। আচ্ছা, এটা হি দিয়ে লিখি না, হি দিয়ে লিখলে আপনারা বিষয়টা ভালোভাবে দেখতে পাবেন। যেমন হি প্রেজেন্ট টেন্সে কি হলো, হি প্লেস ক্রিকেট। পাস্ট টেন্সে হিটা হয়ে যাচ্ছে হি প্লেড ক্রিকেট। এখন কিন্তু আর এস ফর্ম থাকতেছে না। খেয়াল করেন, এটা প্রেজেন্ট ফর্ম, এটা পাস্ট ফর্ম, তাহলে এটা পাস্ট ইনডিফিনিট, এটা প্রেজেন্ট ইনডিফিনিট বা সিম্পল প্রেজেন্ট, সিম্পল পাস্ট। এটাই যদি ফিউচারে হয়, ফিউচারে কি রকম হবে, হি উইল প্লে, প্লেই হবে ক্রিকেট, হি উইল প্লে ক্রিকেট। তাহলে আমরা ইনডিফিনিট পেয়ে গেলাম। ঠিক আছে, এবার খেয়াল করেন কন্টিনিউয়াস। কন্টিনিউয়াসের ক্ষেত্রে স্ট্রাকচারটা কেমন দাঁড়াবে, কন্টিনিউয়াসের ক্ষেত্রে ফ্রেমটা হচ্ছে, আমি বলছি এটা স্ট্রাকচার সাবজেক্ট, এটা স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট, এরপরে বি ভার্ব আসবে, এরপরে ভার্বের আইএনজি হয়ে যাবে, সাথে অবজেক্ট। এই তাহলে বি ভার্ব মানেই কন্টিনিউয়াস, মনে রাখবেন বি ভার্ব মানেই কন্টিনিউয়াস। এখানে ছোট করে সেন্টেন্স যদি লিখি, হি ইজ, এটাতে ভুল হয়, তো এই পার্সেন্টটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারটা ভুল হয়, এই জন্য এই পার্সেন্টটা নিয়ে একটু বারবার লিখছি। হি ইজ প্লেইং ক্রিকেট। দেখেন একটা বেসিক সেন্টেন্স, আই প্লে ক্রিকেট, এটাকে আমরা বিভিন্ন টেন্সে একটু দেখে নিচ্ছি, হি ইজ প্লেইং ক্রিকেট। এরপরে আমরা এটাকে যদি, এটা কি পেলাম, প্রেজেন্ট টেন্স, বি ভার্বের প্রেজেন্ট, বি ভার্বের প্রেজেন্ট কি অ্যামিজার, অ্যামিজার। তাহলে এখানে পার্সন ভ্যারি করে ইজ আসলো, আই এর সাথে এম হবে, হি এর সাথে আর হবে। তাহলে এখানে হি যেহেতু পার্সন, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এই জন্য ইজ আসছে। এটা যদি আমরা পাস্ট কন্টিনিউয়াস হয় তাহলে হি ওয়াজ, এরপরে ভার্বের আইএনজি হবে। বি ভার্বের পরে সবসময় ভার্বের আইএনজি হয়, এখানে আমরা অলরেডি আলোচনা করেছি। তো সেই বিষয়টাই টেন্স কিভাবে আসলে ঘটনাটা ঘটাচ্ছে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট, এটা হচ্ছে পাস্ট, আর এটা হচ্ছে ফিউচার। ফিউচারে কি হবে, হি, এরপরে উইল হবে, উইল। এখন কন্টিনিউয়াস, এখানে বি ভার্ব আছে, তাহলে উইলের পরে কি বসবে, এম বসবে না ইজ বসবে না আর বসবে। উইল হচ্ছে মোডাল অক্সিলারি, মনে আছে নিশ্চয়ই, মোডাল অক্সিলারি পরে ভার্বের কি বসবে, বেস ফর্ম বসবে, বেস ফর্ম। তাহলে এম ইজ আর এর বেস ফর্ম কি, বি। এই জন্য এখানে আই উইল বি, হি উইল বি, দে উইল বি, সবার ক্ষেত্রে বি বসে, কারণ উইল হচ্ছে মোডাল অক্সিলারি, এরপরে বসবে বেস ফর্ম। এই যে এখানে আমরা দেখেছি, এখানে বেস ফর্ম, মোডাল অক্সিলারির পরে সবসময় ভার্বের বেস ফর্ম বসবে। তাহলে এখানে বি ভার্বের বেস ফর্ম হচ্ছে বি। এই যে আপনাদের শুরুর দিকে বলেছিলাম যে সামনে ক্লাস
আলোচনায় এটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে বেস ফর্ম যে ভার্বের একটা ফর্ম এবং এটার একটা স্পেশাল ইউজ আছে, এটা পার্টিকুলারলি আপনাকে ব্যবহার করতে হবে। কখন আপনাকে জানতে হবে কখন বেস ফর্ম হবে, মানে আপনার V1 যেটা বি ভার্ব যদি বসে বি ভার্ব বি হিসেবে বসবে। অ্যাম ইজ আর প্রেজেন্ট ফর্ম মানেই কিন্তু বেস ফর্ম না, মনে রাখবেন। হ্যাঁ, তো আপনার বি ভার্বটা হচ্ছে বেস ফর্ম, প্রেজেন্ট ফর্ম হচ্ছে বি ভার্বের অ্যাম ইজ আর, পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ ওয়্যার, পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে বিন। এই প্রত্যেকটা জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে, কারণ বিন কখন বসবে সেটা আপনাকে বুঝতে হবে। বিন বসবে আপনি যখনই হ্যাভ ভার্বের পরে কি বসে, ভার্বের পাস্ট পার্টিসিপল। তো বি ভার্ব তো যে কোনো জায়গায় বসতে পারে, যদি সেটা হ্যাভ ভার্বের পরে বসে তাহলে হ্যাভ ভার্বের মতো করে সে বিহেভ করবে, যার সাথে বসবেন। যেমন আপনার বাবার সাথে আপনার সম্পর্ক আছে, আপনার ভাইয়ের সাথে, বোনের সাথে, বন্ধুর সাথে, সবার এক একজনের সাথে এক এক রকম আচরণ করেন, এক এক রকমভাবে তাদের সাথে ডিল করেন। তো কোন ভার্বটা আসতেছে, কোন ভার্বের পরে কার পরে কে বসছে, এটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট। যদি বি ভার্বের পরে বসে তাহলে তাকে আইএনজি হতে হবে। অ্যাক্টিভ সেন্টেন্সের কথা বলছি আমরা। হ্যাঁ, আমরা এরপরে আরেকটা যেটা আছে প্যাসিভ সেন্টেন্স, আমরা একটু যদি আলোচনা করব নেক্সট ক্লাসে, বা একটা গ্যাপ দিতে পারি, আপনারা প্র্যাকটিস করবেন। আপনাদের আনটিল আনলেস আপনারা লিখে প্র্যাকটিস করেন এবং বলে প্র্যাকটিস না করেন, এই বিষয়টা কিন্তু আপনাদের আয়ত্তে আসবে না। শুধু ক্লাস করা, ভিডিও ক্লাস করা, ইউটিউবে 8-10টা ক্লাস করার মতোই হবে। কিন্তু আপনি সাথে সাথে যদি প্র্যাকটিস করেন, একটু ফিডব্যাক দেন, একটু আপনার কোয়ারিজগুলো আপনি ক্লিয়ার করে নেন, তাহলে আপনার কিন্তু এটা একটা স্কিল, যেহেতু কোর্স করছেনই, নিজেকে একেবারে পারদর্শিতা লেভেলেই নিয়ে যান, স্কিল করে ফেলেন নিজেদেরকে। ওকে, সো একটু খেয়াল করেন, তাহলে হি উইল বি, এরপরে বি ভার্বের পরে ভার্বের কি হবে, হি উইল বি প্লেইং ক্রিকেট, হি উইল বি প্লেইং ক্রিকেট। তাহলে আমার এটাও হয়ে গেল, এটা কন্টিনিউয়াস স্ট্রাকচারের কথা বললাম। তাহলে এখন আমরা চলে যাব পারফেক্টে, তাই না? পারফেক্টের জায়গাটা একটু দেখে ফেলি। পারফেক্টে আমি বলছি সাবজেক্ট বসবে, এরপরে হ্যাভ ভার্ব আসবে, এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল আপনি জানেন, ওই যে আগের যে এখানে আমরা দেখেছি, হ্যাভ ভার্বের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল বসবে, তারপরে অবজেক্ট বসবে। যেমন এখানেই যদি আমরা সেন্টেন্স লিখি, আই হ্যাভ না লিখে এবার হি লিখি, হি এর জন্য হ্যাজ আসবে, হি হ্যাজ ডান দ্য, অর হি হ্যাজ পাস্ট, অর হি হ্যাজ ডানই লিখি, হি হ্যাজ ডান হার্ড টাস্ক লিখি, হি হ্যাড ডান হার্ড টাস্ক, হি হ্যাড ডান হার্ড টাস্ক। এই যে হার্ডটা এখানে কি, এখানে অ্যাডজেক্টিভ হিসেবে বসেছে, টাস্কটা কি নাউন হিসেবে, নাউনের আগে বসেছে। এটা প্রোনমিনাল অ্যাডজেক্টিভ, যেটা প্রোনাউনগুলো সেন্টেন্সে যদি অ্যাডজেক্টিভের মতো ফাংশন করে সেগুলোকে অ্যাডজেক্টিভ, প্রোনমিনাল অ্যাডজেক্টিভ বলে। তাহলে হি সাবজেক্ট, এটা হচ্ছে প্রেডিকেট, এখানে এইটুকু হচ্ছে ভার্ব, আর এটা হচ্ছে অবজেক্ট, নাউন ফ্রেজ রয়েছে। ওকে, তাহলে এটা গেল প্রেজেন্ট পারফেক্ট, যেহেতু এখানে প্রেজেন্ট টেন্স ইউজ হচ্ছে। হি হ্যাড, কারণ কি, হ্যাভ এর পাস কি, হ্যাভ এর পাস হচ্ছে হ্যাড, হি হ্যাড ডান দ্য ওয়ার্ক, হি হ্যাড ডান হার্ড টাস্ক। ঠিক আছে, হি হ্যাড ডান হার্ড টাস্ক। এখানে একটু মনে করিয়ে দেই এই জায়গাটা, এটা সেন্টেন্সটা আপনাদের পাস্ট পারফেক্ট কখনো এককভাবে আমরা লিখতে পারি না। হ্যাঁ, পাস্ট পারফেক্ট আমরা সেন্টেন্স যদি লিখতে হয় তাহলে অবশ্যই তার একটা রেফারেন্স, আরেকটা পাস্ট লাগবে। হ্যাঁ, তো পাস্ট ইনডিফিনিট, আপনি 1912 সালে কেউ মারা গেছে, এটা কিভাবে, হি ডাইড ইন 1912, কেউ 2022 মারা গেছে, হি ডাইড ইন 2022। তো অনেক আগের বলে পাস্ট পারফেক্ট ইউজ করতে হবে এমন না, যদি সেখানে আরেকটা পাস্ট রেফারেন্স পয়েন্ট থাকে, যেমন আমরা সেন্টেন্সগুলো পড়েছি, দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম, তাহলে দুটো অতীতের অ্যাকশন থাকতে হবে, যেই অ্যাকশনটা বেশি আগে বা বেশি পুরাতন সেটার ক্ষেত্রে পাস্ট পারফেক্ট, আর যেটা লেটেস্ট সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট। তাহলে দুটো অতীতের অ্যাকশনকে যখন আমরা বোঝাবো, বলবো, তখনই আমরা পাস্ট পারফেক্ট, এই টেন্সটা তখনই ব্যবহার হয়। তার মানে বুঝতেই পারছেন এই টেন্সটা খুব সচরাচর ব্যবহার হয় না। মূলত আপনার এই 12টা টেন্সের মধ্যে 6টা টেন্সের ব্যবহার আমরা নিয়মিত করে থাকি, খুব বেশি 5টা ব্যবহার করি, আর 6টা মাঝে মাঝে আমরা 6 নাম্বারটাও ব্যবহার করি। তাহলে 5-6টা টেন্সই আমরা কিন্তু কথা বলার ক্ষেত্রে, লেখার ক্ষেত্রে আমাদের ব্যবহার হয়। তো এই বিষয়টাও আপনাদেরকে আরও সামনে ক্লিয়ার করব। হ্যাঁ, কী কী টেন্স
প্রশ্ন নিশ্চয়ই মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমরা ব্যবহার করি। প্রেজেন্ট ইনডিফিনিট আমাদের বর্তমানে প্রেজেন্ট ইনডিফিনিট ইউজ করি, সিম্পল প্রেজেন্ট যেটা। আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসও ইউজ করে থাকি, প্রেজেন্ট পারফেক্ট আমরা ইউজ করে থাকি। খুব অহরহে ইউজ করতে হয় এবং লেখার ক্ষেত্রে আমাদেরকে পারফেক্ট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস আমরা এটা ইউজ করি। আমরা সিম্পল পাস্ট ইউজ করি, সিম্পল ফিউচার ইউজ করি। খুব অল্প ইউজ করি পাস্ট কন্টিনিউয়াস, আরও অল্প ইউজ করি পাস্ট পারফেক্ট। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এটা রেয়ার ইউজ করি, তাই না? যেমন কোনো জিনিস একটা সময় ধরে শুরু হয়ে এখনো চলছে এরকম বোঝায়, তখনই আমরা চলমান কোনো কাজ বোঝাতে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস ইউজ করে দিই। যেমন ইট ইজ রেইনিং, ইট ইজ রেইনিং। এখন আপনি যদি এটা টাইমটাকে রেফার করতে চান, কখন থেকে কয় ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে, এই যে সময় যদি উল্লেখ করে দেন, টাইম ফ্রেমকে উল্লেখ করে দেন, তখনই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ইউজ হবে। ইট ইজ রেইনিং, ইটস রেইনিং টুডে, আপনি এটা বলছেন। কিন্তু আপনি যদি বলেন সকাল থেকে বৃষ্টি হচ্ছে, তখন আপনাকে বলতে হবে ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। আচ্ছা, সিন্স আর ফরের আরেকটা এটা আছে, এটাও একটু কনফিউশন তৈরি করে। আপনাদের এখনই ক্লিয়ার করে দিচ্ছি। ফর কখন আর সিন্স কখন? যখন সময়টা, টাইম, স্টার্টিং টাইমটাকে মেনশন করে আমরা কথা বলবো, তখন আমার সিন্স হবে। যেমন ধরেন 2011 সাল থেকে আমি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছি, তাহলে আমার সেন্টেন্সে কি হবে? আই হ্যাভ বিন টিচিং অ্যাট দ্য ইউনিভার্সিটি লেভেল সিন্স 2011। এখন 2011 থেকে 2026 পর্যন্ত 15 বছর আমার মাঝখানে যে সময়, আমি যদি এই টাইমটা কাউন্ট করে যদি বলি, তাহলে আমাকে বলতে হবে আই হ্যাভ বিন টিচিং অ্যাট দ্য ইউনিভার্সিটি লেভেল ফর 15 ইয়ার্স। তাহলে খেয়াল করেন, সকাল থেকে বৃষ্টি হচ্ছে, সকাল 6টা থেকে বৃষ্টি শুরু হয়েছে, এখন 8:15 বাজছে। আমি যদি বলি সকাল থেকে বৃষ্টি হচ্ছে, এখনো বৃষ্টি হচ্ছে, চলছে, তাহলে আমি বলবো ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। আর যদি আমি বলি 2 ঘন্টা হয়েছে, যে গত 2 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে, তখন আমি বলবো ইট হ্যাজ বিন রেইনিং ফর 2 আওয়ার্স। আপনারা ইংরেজি শিখছেন, আপনি যদি বলেন যে আমি ইংরেজি শিখছি, আপনি ছোটবেলা থেকে ইংরেজি শিখছেন বা ক্লাস 2 থেকে ইংরেজি শিখছেন, এই সময় স্টার্টিং টাইমটা যদি মেনশন করেন, তাহলে আপনি বলবেন আই হ্যাভ বিন লার্নিং ইংলিশ সিন্স মাই চাইল্ডহুড, অর সিন্স ক্লাস 2, অর সিন্স 2005, স্টার্টিং পয়েন্ট। আর আপনি যদি 20 বছর ধরে ইংরেজি শিখছেন বা 12 বছর ধরে ইংরেজি শিখছেন, নয়নের ক্ষেত্রে সেটা 14 বছর, তাই না? 12-14। কবে থেকে শুরু করেছেন? ইংলিশ ফর টুডে 1, এই বই দিয়ে আপনার ইংরেজি পড়া শিক্ষা শুরু হয়েছে, ক্লাস 1 থেকে শুরু হয়েছে। ইংলিশ ফর টুডে 2, ইংলিশ ফর টুডে 3, এভাবে ক্লাস 3, 4, 5 এভাবে করতে করতে আজকে এই পর্যন্ত শিখেই যাচ্ছি আমরা। কিন্তু ইংরেজির ব্যাপারে আমরা একটু আমরা একটু নার্ভাস হয়ে যাই। তো বিষয়টা হচ্ছে, আমি 12 বছর ধরে ইংরেজি শিখছি, আই হ্যাভ বিন লার্নিং ইংলিশ সিন্স চাইল্ডহুড। আর যদি 12 বছর ধরে হয়, তাহলে ফর 12 ইয়ার্স। তাহলে খেয়াল করেন, আমি বাক্য তৈরি করার ক্ষেত্রে কি হচ্ছে? সাবজেক্ট আর প্রেডিকেট। কে শিখছে? আমি। কি শিখছি? বলে দেন। আমি পড়াচ্ছি। কে পড়াচ্ছে? আমি পড়াচ্ছি। বৃষ্টি হচ্ছে, কি হচ্ছে? ইট হ্যাজ বিন রেইনিং। ওই যে হ্যাভ ভার্ব চলে আসতেছে বা বি ভার্ব চলে আসতেছে, যখন আমরা স্টেটিভ ভার্ব, কোনো কিছু হওয়া বোঝায়, কোনো কিছুর অবস্থা বোঝায়, তখন আমরা স্টেটিভ ভার্বগুলো ইউজ করি। যেমন আমরা হ্যাভ, এটা তো একটা অবস্থা বোঝায়, তাই না? আই হ্যাভ এ কার, এটা একটা অবস্থা, এটা কিন্তু অ্যাকশন ভার্ব না। বা আই এম এ স্টুডেন্ট, এটা অ্যাকশন ভার্ব না। আই প্লে ক্রিকেট, এটা অ্যাকশন ভার্ব। ঠিক আছে? এই জন্য আমরা অ্যাম, ইজ, আর, এগুলো আমরা কোনো কিছু, আই এম এ টিচার, এখানে আই ডু এ টিচার তো হচ্ছে না, আই এম এ টিচার। তাহলে হওয়া বোঝালে বি ভার্ব, থাকা বোঝালে সেটা হ্যাভ ভার্ব দিয়ে আমরা এক্সপ্রেস করে থাকি। সো জায়গাটা আমরা ফিউচার টেন্সটা বলে ফেলি, তাহলে পাস্ট পারফেক্ট টেন্স থেকে অনেক দূর আলোচনা গড়িয়ে নিলাম। আমি আপনাদেরকে দেখানোর জন্য এখানে সেন্টেন্সটা শুধু লিখেছি, পাস্ট পারফেক্টের স্ট্রাকচারটা কেমন দাঁড়ায়। হি হ্যাড ডান হার টাস্ক, এটা পাস্ট পারফেক্ট। অবশ্যই পাস্ট পারফেক্ট ইউজের জন্য আরেকটা রেফার পয়েন্ট বা পাস্ট ইনডিফিনিট লাগবে। দ্য পেশেন্ট ডাইড আফটার দ্য ডক্টর হ্যাড কাম, অথবা দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। হ্যাঁ, সো এটাও আমরা দেখবো কখন হ্যাড, বিফোরের আগে হ্যাড পাস্ট পারফেক্ট এবং আফটারের পরে পাস্ট পারফেক্ট, সেগুলো রাইট ফর্ম অফ ভার্বস আমরা দেখে নিব। এটা যদি ফিউচার টেন্স আমরা বলি, তাহলে কি হবে? হি উইল
এরপরে বেস ফর্ম, এরপরে হ্যাভ ভার্ব আসবে, এটা মোডাল অক্সিলারি, তাহলে হ্যাভ ভার্ব এটা হি এর কারণে হ্যাজ হবে না, এখানে হ্যাজ হবে না। হ্যাঁ, এটা মাথায় রাখবেন। যদিও এখানে হ্যাজ হয়েছে হি এর কারণে, কিন্তু এখানে যেহেতু মোডাল অক্সিলারি আছে এই জন্য এখানে বেস ফর্ম হবে, কারণ হ্যাভ ভার্বের বেস ফর্ম হ্যাভ। সো হি উইল হ্যাভ ডান হার টাস্ক। তাহলে বিষয়গুলো ছোট ছোট জিনিসগুলো আশা করি আপনাদের একটু জানা বোঝা হচ্ছে। ওকে, এখন আমরা আরেকটা টেন্স আছে, সেটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পারফেক্ট কন্টিনিউয়াস, দেখেন পারফেক্ট কন্টিনিউয়াস কিন্তু দুটো টেন্সের একটা সমন্বয়। পারফেক্ট কি বলে? পারফেক্ট বলে সাবজেক্ট প্লাস হ্যাভ, এই বলে পারফেক্ট, তাই না? আর কন্টিনিউয়াস কি বলে? সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস ভার্বের আইএনজি। ভার্ব তো একটা, তাহলে আইএনজি হবে নাকি পাস্ট পার্টিসিপল হবে? তো পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে খুব ইন্টারেস্টিং জায়গাটা, যে সাবজেক্ট এখানে বসছে, এরপরে হ্যাভের পরে বসার কারণে এখানে কি হচ্ছে? বি ভার্ব আসতেছে। পারফেক্টের পরে হ্যাভের পরে কি আসতেছে? কন্টিনিউয়াস, তাহলে বি ভার্ব আসতেছে। এখন বি এর পরে ভার্ব আইএনজি হয় আর হ্যাভের পরে ভার্ব পাস্ট পার্টিসিপল হয়, তাহলে এখানে হ্যাভ এই বি একসাথে আসছে, তাই না? এরপরে ভার্বটা হচ্ছে আইএনজি হচ্ছে নাকি পাস্ট পারফেক্ট হবে বা পাস্ট V3 ফর্ম হবে, পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, এই বিষয় নিয়ে একটা বিষয়। তো সেখানে হ্যাভ বলছে আমার পরে কেউ বসলে তাকে পাস্ট পার্টিসিপল বসতে হবে, আর বি বলতেছে নো ওয়ে, আমার পরে ভার্বের আইএনজি ফর্ম বসতে হবে। তো কেউ কারো শর্তে থেকে সরতে রাজি না। হ্যাভ কোনোভাবেই তারপরে ভার্বটাকে আইএনজি ফর্মে বসতে দিবে না, কারণ তারপরে বসতে গেলে আসনটাতে অবশ্যই পাস্ট পার্টিসিপল দিতে হবে। আর বি বলতেছে অসম্ভব, আমার পরে সবসময় নাছর বান্দা, কেউ ছাড়ছে না। তো কি হয়? একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং হয়। মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ে বি বলে ঠিক আছে, তোমার পরে ভার্বের পজিশন কি? পাস্ট পার্টিসিপল, আমি নিজেই পাস্ট পার্টিসিপল ফর্মে চলে গেলাম। একটু খেয়াল করে দেখেন, বি ভার্বের পাস্ট পার্টিসিপল কি? বি ভার্বের পাস্ট পার্টিসিপল হচ্ছে বিন, তাহলে এখানে হ্যাভ বিন হয়ে যাচ্ছে। এবং বি ভার্ব, বিনটাও কিন্তু বি ভার্ব, এরপরে ভার্বের আইএনজি। দেখেন সূত্র সব জায়গায় কিন্তু ক্যালকুলেশনে মিলটা থাকছে। এলোমেলো গ্রামার কিন্তু এলোমেলো চলে না, একটা লজিকে চলে। আপনি লজিকটা বুঝে নেন, তাহলে আপনার জন্য সবকিছু সহজ। সো এই হচ্ছে মূলত মোটা দাগে আমাদের স্ট্রাকচার টেন্সের। এখন খেয়াল করেন, এই যে এক নাম্বার যে স্ট্রাকচার, যে এটা যে আমরা বলছি, এখানে যদি প্রেজেন্ট ফর্ম হয় তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট, সিম্পল প্রেজেন্ট। যদি পাস্ট হয় তাহলে সিম্পল পাস্ট, পাস্ট ইনডিফিনিট। যদি এখানে উইল শ্যাল আসে তাহলে এটা ফিউচার। আবার কন্টিনিউয়াসের ক্ষেত্রে যদি বি ভার্ব অ্যামিজার দিয়ে যদি বলে আই এম প্লেইং, তাহলে এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস হলো। যদি আমরা বা সিম্পল প্রোগ্রেশনের ক্ষেত্রে আপনারা যখন ওই যে গ্রামার বইটা যেটা দিয়েছি, প্রোগ্রেসিভের ক্ষেত্রে এটা কন্টিনিউয়াস আমরা প্রোগ্রেসিভ টেন্স হিসেবে চিনি, তাহলে এখানে যদি অ্যামিজার হয় তাহলে এটা সিম্পল কন্টিনিউয়াস, যদি ওয়াজ ওয়্যার হয় তাহলে পাস্ট কন্টিনিউয়াস। দেখেন বি ভার্বের প্রেজেন্ট কি? অ্যামিজার, তাহলে প্রেজেন্ট টেন্স যেখানে অ্যামিজার ইউজ হবে সেটা প্রেজেন্ট, এবং যদি সেটা কন্টিনিউয়াস হয় তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস। বি ভার্ব কোথায় ব্যবহার হয়? বি ভার্ব ব্যবহার হয় কন্টিনিউয়াস টেন্সে। হ্যাভ ভার্ব কোথায় ব্যবহার হয়? হ্যাভ ভার্ব ব্যবহার হয় পাস্ট পারফেক্ট টেন্সে। প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট, এখানে হ্যাভ ভার্ব ব্যবহার হবে। যদি হ্যাভ ব্যবহার হয় তাহলে প্রেজেন্ট পারফেক্ট, যদি হ্যাড ব্যবহার হয় তাহলে পাস্ট পারফেক্ট, যদি উইল হ্যাভ ব্যবহার হয় তাহলে উইল মানে ফিউচার আর হ্যাভ মানে পারফেক্ট। বি মানে হচ্ছে কন্টিনিউয়াস, যদি অ্যামিজার হয় তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস, যদি ওয়াজ ওয়্যার হয় তাহলে পাস্ট কন্টিনিউয়াস, যদি উইল মানে ফিউচার, এরপরে বি কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস। তো এই হচ্ছে ব্যাপার, আপনি কোন টেন্সে ব্যবহার করছেন। আপনি যদি বর্তমানে কোনো কিছু করছেন, চলমান কোনো কিছু আছে, সেটা আপনি প্রেজেন্ট কন্টিনিউয়াস দিয়ে বোঝাবেন। তাহলে আই অ্যাম, হি ইজ, দে আর, প্লেইং, ডুইং, ওয়াচিং, হ্যাভিং শাওয়ার, টেকিং মাই ডিনার, টেকিং মাই লাঞ্চ, টেকিং মাই ব্রেকফাস্ট, আর ইউ টেকিং ইউর ব্রেকফাস্ট। এই যে আপনি প্রশ্ন করছেন কিভাবে, আর ইউ টেকিং, কি করেছেন? হেল্পিং ভার্বটাকে সাবজেক্টের আগে নিয়ে আসছেন, রাইট? সো এই যে বিষয়গুলো, এটাই হচ্ছে আমার টেন্সের মোটা দাগে একটা আলোচনা আমরা দেখলাম। আমাদের এই বিষয়গুলো খেয়াল করতে হবে। এখন আপনাদের যে বিষয়টা করতে হবে, আমরা যদি আরেকটা জায়গায় এখন দেখি সেন্টেন্সের, আপনার তাহলে কি পেলাম? আমরা দেখেন, এই তো টেন্স যা যা লিখেছি এখানে আছে। এখন আমরা কি করব? আমরা এখানে
আপনার করণীয় কি? আপনি এখন যে কোনো একটা সেন্টেন্স বলেন। ধরেন আপনি বলছেন দে ওয়ার্ক in the field, or the farmers work in the field, they work in the field, or যে কোনো সেন্টেন্স, আপনি যে কোনো সেন্টেন্স আপনি ধরেন, আপনি ছোটবেলায় যে সেন্টেন্স দিয়ে বাক্য লিখতে শিখেছেন, আই ইট রাইস, তাই না? আমাদের তো ছোটবেলায় টিচাররা এই সেন্টেন্সের বাইরে আর সেন্টেন্স গুলো ধরেন, এই ছোট সেন্টেন্সই ধরেন, অর আই রাইট আ লেটার, আই রাইট আ লেটার। একটা সেন্টেন্স দেন, একটা সেন্টেন্স দেন। এখন আপনাকে আমি টেন্স শিখিয়েছি, এটাকে 12টা টেন্সে ফেলে দেন। কিরকম হবে? আই ইট রাইস, এরপরে সেন্টেন্স, এটা প্রেজেন্ট ইনডিফিনিট। প্রেজেন্ট কন্টিনিউয়াস কি হবে? আই এম ইটিং রাইস। প্রেজেন্ট পারফেক্ট কি হবে? আই হ্যাভ ইটেন রাইস। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস কি হবে? আই হ্যাভ বিন ইটিং রাইস সিন্স মাই চাইল্ডহুড। এখনো খাচ্ছেন, যাই হোক, বা একটা সময়ে একই কাজ চলমান থাকতে হয়, যে তুমি কি 2 ঘন্টা ধরে ভাতই খাচ্ছ, এরকম একটা ব্যাপার। সেই টেবিলে দেখেছি যাওয়ার সময়, আসার সময়ও দেখছি। সো এই হচ্ছে, আমরা খুব বেশি ইউজ করি না প্রেজেন্ট বা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সগুলো, খুব বেশি ইউজ হয় না। তো একটাই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসটা ইউজ হয়, যেটা একটা টাইম ফ্রেমকে যদি মেনশন করা থাকে, সেটা টাইম ফ্রেমটার জন্যই আপনার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আমরা বলে থাকি। আদারওয়াইজ আমরা কন্টিনিউয়াস দিয়েই এটা কমপ্লিট করতে পারি। আই এম রিডিং এ বুক, এখন আপনি যদি বলেন সকাল থেকে বই পড়ছি, তখন বলতে হবে আই হ্যাভ বিন রিডিং এ বুক সিন্স মর্নিং। টাইমটাকে উল্লেখ করলে তখন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসটা ইউজ করতে হবে। পাস্ট টেন্সে পাস্ট আমরা 4টা হয়ে গেল না? তাহলে আমি আই ইট রাইস, আই এম ইটিং রাইস, আই হ্যাভ ইটেন রাইস, আই হ্যাভ বিন ইটিং রাইস, 4টা হয়ে গেল। এটা পাস্ট করি, আই এইট রাইস। ইটের পাস্ট কি? ইটের পাস্ট হচ্ছে এইট রাইস। তাহলে আই এইট রাইস, আই ওয়াজ ইটিং রাইস, আই হ্যাড ইটেন রাইস, আই হ্যাড বিন ইটিং রাইস। আরও 4টা হয়ে গেল। এবার ফিউচারে আমি লিখব, ফিউচার টেন্স 4টা আছে। I will eat rice, I will be eating rice, I will have eaten rice, I will have been eating rice since my childhood or for next 2 years. Will have been যেহেতু ফিউচার যেহেতু আছে, সেটা আপনাকে ফার্দার সামনের দিকে যেতে হবে, ফিউচার তো পিছনে যায় না। তাহলে আমার 12টা সেন্টেন্স আমি একটা সেন্টেন্স দিয়েই করে ফেলতে পারলাম। এখন আমি আপনাদেরকে নেগেটিভ করা শিখিয়েছি, নেগেটিভের ফর্মুলা কি? শুধু ডট বসিয়ে দিবেন। যেমন আই ইট রাইস, এটা কি হবে? আই ডু নট ইট রাইস। আই এম ইটিং রাইস, এটা নেগেটিভ কি হবে? আই এম নট ইটিং রাইস। আই হ্যাভ ইটেন রাইস, এটা নেগেটিভ কি হবে? আই হ্যাভ নট ইটেন রাইস। আই হ্যাভ বিন ইটিং রাইস, নেগেটিভ কি হবে? আই হ্যাভ নট বিন ইটিং রাইস। তাই না? আচ্ছা, ঠিক আছে, আপনাকে আরেকটু জিনিসটা দেখাই। লিখে লিখে না দেখলে হয়তো আপনারা ভয় পেতে পারেন, কিন্তু তারপর আমাকে কমিটমেন্ট, আপনাদের এটা শিখতেই হবে, আপনাদের এর কোনো ব্যত্যয় নাই। যেমন আমি এখানে লিখেছি আই ইট রাইস, এরপরে সেন্টেন্স আই অ্যাম ইটিং রাইস, এরপরে সেন্টেন্স আই হ্যাভ ইটেন রাইস, এরপরে সেন্টেন্স, মানে যদি টেন্সটাকে আমরা বোঝার চেষ্টা করছি, এগুলো সবগুলো আমার কাজে আসবে না। or I have been working in the field since morning, এটা বেশি যুক্তিযুক্ত, তাই না? for 15 minutes, এতক্ষণ কে ভাত খায় বলেন? আচ্ছা, একটু সেন্সিবল করার চেষ্টা করলাম। এটা প্রেজেন্ট টেন্স 4টা, 1 2 3 4। এটা যদি পাস্ট হয় তাহলে কি হবে? আই এইট। এটা যদি পাস্ট হয় কি হবে? আই ওয়াজ। এটা যদি পাস্ট হয় কি হবে? আই হ্যাড। এটা যদি পাস্ট পারফেক্ট হয় তাহলে কি হবে সেই ক্ষেত্রে? এটা পাস্ট পারফেক্ট হলে জাস্ট এই তো দেখেন পাস্ট টেন্সে হয়ে গেল। চেঞ্জটা কোথায় হচ্ছে? ভার্বে, খেয়াল করেন একটু। আবার এটাই যদি ফিউচার হয় তাহলে এখানে কি হবে? আই উইল। এখন উইল যেহেতু হয়েছে, তাহলে অবশ্যই আপনার এখানে পাস্ট ফর্ম থাকতে পারবে না, বেস ফর্ম হবে, তখন এটা হয়ে যাবে আই উইল ইট রাইস।
তাই না? এখানে কি হবে? এখানে আপনার হয়ে যাবে ফিউচারের ক্ষেত্রে আই উইল বি। এখানে কি হবে? এখানে আপনার হয়ে যাবে আই উইল হ্যাভ। এখানে কি হবে? বিনটা না কাটলেও হতো, বিন তো থাকবেই। আই উইল হ্যাভ বিন। হয়ে গেল। তাহলে প্রেজেন্টও বললাম, পাস্টও বললাম, ফিউচারও বললাম, চারটা করে। নাম্বারগুলো চেঞ্জ করে দিলে তাহলে আরো ভালো হতো, তাই না? এখানে এটা হয়ে যাচ্ছে 9, এটা হয়ে যাচ্ছে 10, এটা 11, এটা 12। এই তো। এখন এটাকেই যদি আবার আমরা নেগেটিভ করি, তাহলে নেগেটিভের ক্ষেত্রে 1 নম্বরে, 2 নম্বরে, 3 নম্বরে, 4 নম্বরে আবারও পিছিয়ে চলে যাই, তাহলে এখানে হয়ে যাবে আই ইট ছিল, এখানে ইট ছিল, আপনার হয়ে গেল ডু নট ইট। এখানে আই এম ইটিং ছিল, তাই না? প্রথমটাই যদি আমি ধরি আই এম ইটিং ছিল, তাহলে আই এম নট ইটিং। এখানে আই হ্যাভ ইটেন ছিল, তাহলে এখানে আপনার কি হচ্ছে? আচ্ছা, এখানে একটু সরিয়ে নিয়ে আসি, ওকে। আই হ্যাভ নট ইটেন। এটাকে নেগেটিভ যদি আমরা করি, তাহলে আই হ্যাভ নট বিন। তাহলে প্রেজেন্টের হয়ে গেল আমাদের সবকিছু। এখন এটাকেই যদি আমরা পাস্টে করতে চাই, পাস্টে করলে কি হবে? আরো 12টা তৈরি করছি। 12টা তৈরি করলে তো এখানে পাস্টের ক্ষেত্রে হয়ে যাবে 5, 6, 7, 8। আচ্ছা, এগুলো খুব ইম্পর্টেন্ট কিছু না, তারপরে আপনাদেরকে কোনোভাবেই যেন আপনারা পিছলে না যেতে পারেন, বিষয়টা এই জন্যই চেষ্টা করছি। একটু খেয়াল করেন, এখানে কি হচ্ছে? এখানে হচ্ছে ডিড, আর এখানে কি হচ্ছে? এখানে ওয়াজ, তাই না? এখানে হচ্ছে ওয়াজ। এখানে কি হচ্ছে? এখানে হচ্ছে হ্যাড, আই হ্যাড নট। এখানে কি হচ্ছে? এখানে হচ্ছে হ্যাড নট বিন। একইভাবে এই জায়গায় আমাদের কি হবে? যদি আমরা ফিউচার করতে যাই, এখানে ফিউচার করতে গেলে আপনার আসবে উইল নট। এখানে যদি আমরা ফিউচার করতে যাই, তাহলে আমার আসবে উইল নট বি। এখানে যদি আমরা ফিউচার করতে যাই, তাহলে এখানে হবে উইল নট হ্যাভ। সময় সাপেক্ষ ব্যাপার, তাই না? আপনাদের সময় লাগছে, ডোন্ট বি ফ্রাস্ট্রেটেড। উইল নট হ্যাভ বিন। এই এটাকে যদি আবার ইন্টারোগেটিভ করতে যাই, তাহলে ইন্টারোগেটিভের ক্ষেত্রে খেয়াল করেন, ইন্টারোগেটিভের ক্ষেত্রে আমরা লিখে দেই কিরকম হবে? আই ইট রাইস ছিল, তাহলে হেল্পিং ভার্ব শুধু সামনে চলে আসবে। হেল্পিং ভার্ব সামনে চলে আসলে হবে ডু আই ইট রাইস। ইন্টারোগেটিভ, am I eating rice? ইন্টারোগেটিভ। অবশ্যই have I eaten rice? ইন্টারোগেটিভ। have I been eating rice? ইন্টারোগেটিভ। তাহলে এগুলোকেই যদি আবার আপনি চেঞ্জ করে দেন পাস্টের ক্ষেত্রে কি হবে? পাস্টের ক্ষেত্রে হয়ে যাবে আপনার, খেয়াল করেন, এখানে ডিড হয়ে যাবে, এখানে ওয়াজ হয়ে যাবে, এখানে হ্যাড হয়ে যাবে, এখানে হ্যাড আই, ওখানে বিন থাকছে। এই তো সিম্পল। এটাই যদি ফিউচার হয়, ফিউচারে কি হবে? ফিউচারে হওয়ার কি আছে? ফিউচারে এখানে হবে উইল, এখানে হবে উইল, বি ভার্বটা এখানে উইল আই বি। এই যে শুধু হেল্পিং ভার্ব, প্রাইমারি অক্সিলারিটা শুধু সামনে চলে যাবে, উইল আই বি, আর এখানে হবে উইল আই হ্যাভ, উইল
আই হ্যাভ, আর এখানে হবে উইল আই হ্যাভ বিন। এই তো ইন্টারোগেটিভ। এইভাবেই আপনি একটা সিম্পল সেন্টেন্স নেন। তাহলে আমি দেখেন আমি আসলে করলাম কি, আমি 12টা অ্যাফার্মেটিভ করেছি, 12টা নেগেটিভ করেছি, 12টা ইন্টারোগেটিভ করেছি, একটা সেন্টেন্স দিয়ে আমি 36টা সেন্টেন্স তৈরি করলাম আপনাদেরকে এইটুকু সময় লিখলাম। তো আপনি এই কাজটাই করবেন। এখন এটাকেই যদি আই এর জায়গায় যদি আমরা জাস্ট এখানে হি চেঞ্জ করে দেই, হি যদি লিখি, তাহলে আরো 36টা সেন্টেন্স লেখা সম্ভব। তারপরে আরো যদি আমি এটা হি দিয়ে করলাম, এখন আমি যদি আরো পার্সন চেঞ্জ করি, উই দিয়ে করি, তাহলে আরো 36টা লেখা সম্ভব। তাহলে একটা সেন্টেন্স দিয়ে আপনি 108টা সেন্টেন্স লিখে ফেলতে পারতেছেন, একটা সেন্টেন্স দিয়ে। এরকমই আপনি আরো 10টা সেন্টেন্স করেন না, তাহলে 108টা আর 10টা সেন্টেন্সের যদি এই ফর্মে আপনি লিখেন, তাহলে 1080টা সেন্টেন্স আপনার লিখার একটা হোমওয়ার্ক নিয়ে ফেলেন। দেখবেন আপনি যখন বারবার লিখছেন, লিখতে লিখতে আপনার স্ট্রাকচারটা এমনভাবে ব্রেনে বসে যাবে, আপনার স্ট্রাকচার ভুল হবে না, বেসিক স্ট্রাকচারটা ভুল হবে না। এই বেসিক স্ট্রাকচার যদি আপনি জায়গাটা নিয়ে আসেন, তারপরের বিষয়গুলো আমাদের জন্য সহজ হয়ে যাবে, তখন আমরা ওটাকে আরো বেশি এক্সপ্যান্ডেড নিয়ে যেতে পারবো। ওকে, ঠিক আছে, আমরা ক্লাস এখানেই শেষ করে দেই। সো ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন, আই এম রেডি টু অ্যান্সার দোজ কোয়েশ্চেন্স। থ্যাংক ইউ ভেরি মাচ।